প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আমি শুরু করেছি ন্যারেশন, এবং এই পার্ট দিয়ে আমার শুরু হবে ন্যারেশন, এবং খুব দ্রুতই শেষ করবো, সুন্দরভাবে শেষ করবো। তোমরা আমার সাথে থাকো, দারুণভাবে তোমরা একটু খেয়াল করো। ন্যারেশন ঘরে বসে শেষ হয়ে যাবে। ন্যারেশনের এভরিথিং, যত রোল আছে আমি পাই টু পে আলোচনা করব। তোমরা একটু জাস্ট সুন্দরভাবে প্রত্যেকটা ভিডিও দেখো, দেখবে যে ন্যারেশন বাসায় বসে শেষ হয়ে যাবে। ন্যারেশনের কিছুই বাকি রাখবো না আমি, সুন্দরভাবে। আজকের ভিডিওতে আমি বেসিক অনেক কিছু আলোচনা করব, তোমরা জাস্ট একটু ভালোভাবে দেখো। আর তোমরা যারা প্রথম আমার ভিডিওটা দেখতেছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবা, আর রেগুলার প্রত্যেকটা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ঘরে বসেই তোমার পুরো গ্রামার শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে যে জিনিসটা আলোচনা করব, ন্যারেশনের সংজ্ঞা থেকে। আসলে ন্যারেশনটা কি? ন্যারেশনের দেখা যায় বাংলা লেখা থাকে উক্তি। তো উক্তিটা একটু কঠিন হয়ে যায়, যে উক্তি মানে অনেকে বোঝে না। একবারে সহজ ভাষায় যদি আমরা বলি, বক্তব্য, যে কোনো ব্যক্তির বক্তব্য। একটা বক্তব্য হলো উক্তি। এটাকে ইংলিশে আবার ন্যারেশনও বলে, স্পিচও বলে। তো এখন এই যে কোনো ব্যক্তির যে বক্তব্য, এটা কি বুঝাতে চাইছি একটু খেয়াল করে দেখো। এখানে দুইজন ব্যক্তি, একজন মিতা আর একজন শিমু। মিতা শিমুকে বলল, হাউ আর ইউ। তাহলে মিতার বক্তব্যটা হলো হাউ আর ইউ, সে শিমুকে বলেছে। তাহলে অবশ্যই এটা একটা ন্যারেশন, এটা বক্তব্য। এটা কার বক্তব্য? মিতার বক্তব্য। তাহলে মিতা শিমুকে বলল হাউ আর ইউ, তাহলে অবশ্যই আমি বলতে পারি এইখান থেকে এই পর্যন্ত একটা ন্যারেশন। এটা মিতার কথাটা হুবহু আছে, এটা ডাইরেক্ট ন্যারেশন। এবার শিমু উত্তর দিল, আই এম ফাইন। এটা শিমুর বক্তব্য। যে যেই বক্তব্য দেখ, ওই বক্তব্যটাই হলো ন্যারেশন। এটাকে ইংলিশে আবার স্পিচও বলা হয়ে থাকে। এই ন্যারেশনটা করতে গেলে দেখা যায় তিনটা পক্ষ থাকে। কারণ আমরা পরীক্ষার খাতায় আমরা লেখি, একজনের বক্তব্য দেয়, তাহলে বক্তা বা স্পিকার বলি। স্পিকার একটা পক্ষ। স্পিকার যাকে বলে সে শ্রোতা, সেইটা একটা পক্ষ। তাহলে বক্তা একটা পক্ষ, শ্রোতা আর একটা পক্ষ, আর যিনি লেখেন পরীক্ষার খাতায় তাকে বর্ণনাকারী বলা হয়, লেখকও বলা হয়, তিনি একটা পক্ষ। তাহলে ন্যারেশনের মধ্যে জড়িত থাকে তিনটা পক্ষ। একটা হলো বক্তা, যিনি বক্তব্য দেন। আর হলো শ্রোতা, যাকে বক্তব্য দেওয়া হয়। আর একটা হলো বক্তা আর শ্রোতার যে কথাটা যিনি লেখেন তিনি লেখক, বা যিনি বর্ণনা করেন তিনি হলো বর্ণনাকারী। তাহলে এইখানে মিতা আর শিমুর কথোপকথন চলতেছে। মিতা শিমুকে বলছে, হাউ আর ইউ, তুমি কেমন আছো? দেন মিতা রিপ্লাইড দ্যাট আই এম ফাইন। এখানে মিতার হুবহু কথা এটা, আর শিমুর উত্তরটা এটা। তবে এটা কিন্তু শিমুর হুবহু কথা, এটা মিতার হুবহু কথা। তাহলে যখন হুবহু কথাটা, হুবহু বক্তব্যটা তুলে ধরা হয়, এটাকে হুবহু ইংলিশ হলো ডাইরেক্ট। তো হুবহু বক্তব্য মানে হলো ডাইরেক্ট ন্যারেশন। তাহলে এটা মিতার হুবহু কথা, হুবহু বক্তব্য, তাহলে এটা মিতার অনুসারে ডাইরেক্ট ন্যারেশন। এটা শিমুর হুবহু বক্তব্য, তাহলে শিমু অনুসারে এটা ডাইরেক্ট ন্যারেশন। এবার আমি ব্যক্তি কি করলাম, এই দুজনের বক্তব্যকে আমি সাজাইয়া লিখলাম। তাহলে আমি হলাম বর্ণনাকারী বা আমি লেখক। তা আমি বর্ণনা করলাম কিভাবে? প্রথমে বক্তা হলো মিতা। মিতা said to, ধরো আমি পাস্ট টেন্সে লিখলাম, said to শিমু। এই কথাটা কিন্তু বর্ণনাকারীর। মিতা said to শিমু, এটা বর্ণনাকারীর। আমি বর্ণনা করেছি, এটা আমার লেখা। তাহলে এইখানে এই কথাটা আমি লেখার পরে একটা কমা দিলাম। এবার আমি এই কথাটা লেখার পরে জাস্ট মিতার বক্তব্যটাকে হুবহু লিখে দিলাম, হাউ আর ইউ। তাহলে এই মিতার কথাটাকে আমি এখানে হুবহু তুলে দিলাম। যেহেতু হুবহু তুলেছি, তাই এটা হলো ডাইরেক্ট ন্যারেশন। এখান থেকে এই পর্যন্ত
ডাইরেক্ট নারেশন। এটাকে রিপোর্টেড স্পিচও বলা হয়। রিপোর্টেড স্পিচ মানে বক্তার বক্তব্য, বক্তার এই বক্তব্য। আর যিনি ন্যারেটর, যিনি এখানে বলা হয় যে বর্ণনাকারী, তিনি এই পুরোটাকে তার নিজের মতো করে গুছিয়ে লিখেছেন। তবে বর্ণনাকারী গুছিয়ে লিখেছেন ঠিক আছে, কিন্তু এখানে বর্ণনাকারী কোনো অর্থের পরিবর্তন করেন নাই। এই রিপোর্টেড স্পিচে বক্তার হুবহু বক্তব্যই তিনি লিখেছেন। এখন সেইখানে বর্ণনাকারী আমি যখন করতেছি তাহলে আমি বর্ণনাকারী, তুমি যখন তোমার খাতায় করবা তখন তুমি বর্ণনাকারী, পরীক্ষার খাতায় যে লিখবে সে বর্ণনাকারী। তো এখন বর্ণনাকারী আমি, আর এই কথাটা আমারই লেখা। তাহলে এখানে আমি কি লিখলাম, মিতা সেড টু শিমু, এটা আমার লেখা। এবার মিতা কি বলেছে, হাউ আর ইউ, এটা হুবহু আমি লিখে দিলাম। তাহলে এটা ডাইরেক্ট নারেশন, এটাকে বলে রিপোর্টেড স্পিচ, এটাকে বলে রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং স্পিচের মধ্যে এই মিতা হলো বক্তা, মিতা হলো বক্তা, এটাকে বলে রিপোর্টিং ভার্ব, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। এই শিমু হলো শ্রোতা, শিমু হলো শিমু শ্রোতা, আর এখানে শিমু কিন্তু অবজেক্ট। আর এটা কার বক্তব্য, মিতার বক্তব্য। এটা হলো মিতার বক্তব্য। এবার আমি বর্ণনাকারী আমার নিজের মতো করে সাজিয়ে লিখবো, তবে অর্থ ঠিক থাকবে। এই ওয়ার্ডটাকে আমার মতো করে গুছিয়ে লিখবো, তবে অর্থ ঠিক থাকবে। তাহলে আমি বর্ণনাকারী বা যে কোনো বর্ণনাকারী যখন তিনি অর্থ ঠিক রেখে নিজের মতো করে গুছিয়ে লেখেন, নিজের মতো করে বর্ণনা করেন, ওইটি হলো ইনডাইরেক্ট নারেশন। অর্থাৎ হুবহু কথাটা থাকবে না, কিন্তু অর্থ ঠিক থাকবে। আমি হুবহু এটা লিখবো না, তবে এইটার অর্থ যা ছিল, মিতা যা বলতে চেয়েছে সেই অর্থটা ঠিক রেখে আমি বর্ণনাকারী আমার মতো করে লিখবো, ওইটি হলো ইনডাইরেক্ট নারেশন। যখন বক্তার বক্তব্য হুবহু লেখা হয় তাকে বলে ডাইরেক্ট নারেশন। আর যখন বর্ণনাকারী তার বক্তব্যটাকে অর্থ ঠিক রেখে নিজের মতো করে গুছিয়ে লেখেন, এটাকে বলা হয় ইনডাইরেক্ট নারেশন। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম, নারেশন হলো কোনো বক্তার বক্তব্য, এটার আরেকটা নাম হলো স্পিচ। আর সেই স্পিচ হলো দুই ধরনের, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, বা নারেশন দুই ধরনের, ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট নারেশনটা কি, বক্তার হুবহু বক্তব্য। তাহলে যে নারেশনে বক্তার হুবহু বক্তব্য তুলে ধরা হয় এটা ডাইরেক্ট নারেশন। আর যেখানে বর্ণনাকারী তার নিজের ভাষায় অর্থ ঠিক রেখে বক্তব্যটাকে তুলে ধরেন, তাই হলো ইনডাইরেক্ট নারেশন। তাহলে এইখানে আমি বর্ণনাকারী, তাহলে আমি কিভাবে লিখবো, আমি এখানে লিখবো যে মিতা, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করি কতগুলি স্টেপে আমরা কাজ করব, কতগুলি স্টেপ। আর ডাইরেক্ট নারেশন লেখার সিস্টেমটা হলো এই রিপোর্টিং স্পিচ যেখানে শেষ এখানে কমা দিতে হয়। আর ডাইরেক্ট যে রিপোর্টেড স্পিচ যেটা আছে, এটা বলে রিপোর্টেড স্পিচ, এটা বলে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচকে ইনভার্টেড কমা দিয়ে লিখতে হয়, ইনভার্টেড কমা, এটাকে বলে ইনভার্টেড কমা। তবে এই প্রশ্নবোধক চিহ্ন থাকুক বা ফুল স্টপ থাকুক, তার বাইরে হবে ইনভার্টেড কমা। এটা হলো ডাইরেক্ট নারেশন লেখার সিস্টেম। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন পরিবর্তন করব, আমাদের এক নম্বর যে স্থানটা, এটা হলো বক্তার স্থান, এক নম্বর। এই যে বক্তা মিতা, এটা লিখলাম এক নম্বরে। দুই নম্বর স্থানটা হলো এই যে দেখো, এক নম্বর স্থান কে বসবে, বক্তা বসবে, বক্তাকে লিখলাম, মিতা বক্তা, মিতাকে লিখেছে। দুই নম্বর স্থানে রিপোর্টিং ভার্ব বসবে টেন্স ও সেন্টেন্স অনুসারে। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা, সেট, এটা আছে কি সেট টু। এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, ইন্টারগেটিভ। তাহলে আমি বলেছি রিপোর্টিং ভার্ব বসবে সেন্টেন্স ও সেন্টেন্স অনুসারে। এটা পাস্ট টেন্স আছে, সেট পাস্ট টেন্স, সেট পাস্ট টেন্স, তাহলে টেন্স বুঝে গেলাম, টেন্স পাস্ট টেন্স অনুসারে। সেন্টেন্স কোন সেন্টেন্স, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে এটা পাস্ট টেন্সে আছে সেট, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে। তাহলে এই টেন্স আর সেন্টেন্স মিলাইয়া ইন্টারগেটিভ অনুসারে সেট হয়ে গেল আস্কড। সেট কি হয়ে গেল, আস্কড। তাহলে মিতা আস্কড শিমু, মিতা আস্কড শিমু, খেয়াল করো, মিতা আস্কড শিমু। তাহলে আমার দুই নম্বরে বসলো রিপোর্টিং ভার্ব, তিন নম্বরে বসলো শ্রোতা, অবজেক্ট, এই তিন নম্বর। তাহলে এক নম্বর কে, বক্তা,
2 নম্বর রিপোর্টিং ভার্ব, সেটা কি অনুসারে? টেন্স ও সেন্টেন্স অনুসারে, এই টেন্স এবং এই সেন্টেন্স অনুসারে। 3 নম্বর হলো শ্রোতা, তবে কথা আছে, শ্রোতা থাকলে বসবে, অনেক সময় নাও থাকতে পারে। পরে দেখো এখানে আছে হাউ আর ইউ, এটা রিপোর্টেড স্পিচ, এইটা আমি লিখবো। তো এটা লিখতে গেলে কি করতে হবে? এই কমা উঠিয়ে দেবো, কমা এখানে আর বসবে না। ইনডাইরেক্ট ন্যারেশনে এই কমা বসবে না, ইনভার্টেড কমাও বসবে না। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমরা কি করলাম? 1 নম্বর স্থান বক্তা, 2 নম্বর রিপোর্টিং ভার্ব টেন্স এবং সেন্টেন্স অনুসারে, 3 নম্বর শ্রোতা বসলো। এরপরে আমরা একটা 4 নম্বরের জায়গাটা হলো এইখানে কমা ইনভার্টেড কমা থাকবে না ইনডাইরেক্টে, তাহলে থাকবে নাকি? এটা উঠাই দিব, কমা ইনভার্টেড কমা উঠাই দিয়ে কনজাংশন হবে। কি হবে? কনজাংশন। এই ঘরে কি হবে দেখো, 4 নম্বরে আছে কনজাংশন। একটু খেয়াল করো, সুন্দর একটা জিনিস। 1 নম্বর স্থান, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বর কি হয়? অ্যাজার্টিভ সেন্টেন্স, অপটেটিভ, এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভের লেট থাকলে দ্যাট হবে। তার মানে যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হইতো, এটা যদি অ্যাজার্টিভ সেন্টেন্স হইতো, অথবা যদি অপটেটিভ হইতো, অথবা যদি এক্সক্লেমেটরি হইতো, অথবা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হইতো লেট দিয়ে, তাহলে এই জায়গাটাতে দ্যাট বসতো, এই জায়গাটাতে দ্যাট বসতো। কিন্তু কথা হলো এটা, এই সেন্টেন্সটা এটা অ্যাজার্টিভও না, অপটেটিভও না, এক্সক্লেমেটরিও না, আবার এখানে ইম্পারেটিভও না, এখানে লেটও নাই, তার মানে দ্যাট বসবে না। এটা ইন্টারগেটিভ। পরের কথা হলো ইন্টারগেটিভ ভার্ব দ্বারা শুরু হলে ইফ বা ওয়েদার, কিন্তু এটা শুরু হয়েছে কি দিয়া? ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। এটা যদি ভার্ব দিয়ে শুরু হয়, এটা যদি ভার্ব দিয়ে শুরু হইতো তাহলে এখানে ইফ বা ওয়েদার হইতো, কিন্তু কথা হলো এটা ভার্ব দিয়ে শুরু হয় না, এটা ডব্লিউএস ওয়ার্ড হাউ দিয়ে শুরু হয়েছে। তো বলছে পরে, কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ওই ডব্লিউএস ওয়ার্ডটি কনজাংশন হিসেবে বসবে। যেহেতু হাউ আছে তাহলে এই হাউ বসে যাবে। তবে এখানে এই বড় হাতের ছিল, এখানে এই ছোট হাতের হবে, এই এখানে বড় হাতের, এখানে ছোট হাতের, তাহলে 4 নম্বর স্থান। 5 নম্বরটা হলো যে এই কনজাংশন বসার পর তারপরে সাবজেক্ট বসবে। তো এটা কনজাংশন, কনজাংশনের পরে সবসময় রাখবা সাবজেক্ট, কনজাংশনের পরে সাবজেক্ট। তাহলে 4 নম্বর জায়গাটা হলো কনজাংশনের, তাহলে এই হাউই কনজাংশন হয়ে গেল। তাহলে আমরা মনে রাখবো ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি শুরুতে যদি ভার্ব থাকে তাহলে সেখানে আমরা কি করবো? এখানে ইফ বা ওয়েদার আনবো কনজাংশন হিসেবে। আর যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ওই ডব্লিউএস ওয়ার্ডটি আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব। তাহলে হাউ হাউ বসে গেল, এবং এইখানে হাউটা কিন্তু বসছে অ্যাডভার্ব হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে এরকম, কিন্তু যখন এখানে বসছে এটা কনজাংশন হয়ে গেল। এটা কি হয়ে গেল? কনজাংশন হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে যে কাজটা করব, এরপরে সাবজেক্ট দিয়ে দেবো। তাহলে এই সাবজেক্টে কে হবে? ইউ হবে। ইউ সম্পর্কে বলেছি, আর ইউ কাকে বলেছি? ইউ হলো অবজেক্টকে। দেখো আমাদের একটা কথা আছে, কনজাংশনের পর সাবজেক্ট ফর্ম বসে, এই যে কনজাংশনের পরে সাবজেক্ট ফর্ম বসে, সেন্টেন্সটি অ্যাজার্টিভ সেন্টেন্স হয়ে যায়, আর পুরো সেন্টেন্সটা অ্যাজার্টিভ হবে। আমরা মনে রাখবো এখানে নিয়মগুলি, একটা একটা করে নিয়ম খেয়াল রাখবো। এই সেন্টেন্সটা আছে ইন্টারগেটিভ, কিন্তু এই সেন্টেন্সটা ইন্টারগেটিভ থাকতে পারে, অ্যাজার্টিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, অপটেটিভ থাকতে পারে, এক্সক্লেমেটরি থাকতে পারে ডাইরেক্টে, কিন্তু ইনডাইরেক্ট হলে তা অ্যাজার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আমাদের ডাইরেক্ট ন্যারেশনটা যেই সেন্টেন্সই হোক, সেটা অ্যাজার্টিভ হতে পারে, ইন্টারগেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অপটেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে, কিন্তু তাকে যখন ইন্টারগেটিভ করব, সরি এই ইনডাইরেক্ট ন্যারেশন করব, তা অবশ্যই অ্যাজার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। পরে খেয়াল করো, এখন আমাদের কনজাংশনের পর সাবজেক্ট ফর্ম বসে, তার মানে এখানে সাবজেক্ট বসবে। পরে বলা আছে যে সেখানে সাবজেক্ট ফর্ম বসে পুরো সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। ডাইরেক্ট রিপোর্টেড স্পিচে আই থাকলে, মি থাকলে, মাই থাকলে, অর্থাৎ এখানে যদি আই থাকতো এই জায়গাটাতে, এখানে যদি আই থাকতো বা মি থাকতো বা মাই, আই মি মাই মাইন, অর্থাৎ এই জায়গাতে যদি আই মি মাই মাইন থাকতো তাহলে তা এই মিতাকে বোঝাইতো, মানে সাবজেক্টকে বোঝাইতো। যদি এখানে আই মি মাই মাইন থাকে তা সাবজেক্টকে বোঝাবে। কিন্তু যদি সেখানে এই ইউ থাকে, ইউর থাকে, ইউরস থাকে, তা শ্রোতাকে বোঝাবে, অর্থাৎ শিমুকে বোঝাবে। তাহলে ইউ আছে, ইউ কারে বোঝাইলো? শিমুকে বোঝাইলো। তাহলে এখানে ইউ কি হয়ে যাবে? সি হয়ে যাবে। আর এই সি মিতাও মেয়ে, শিমুও মেয়ে, ঠিক আছে? মিতাও মেয়ে, শিমুও মেয়ে। তাহলে আমি শিমু একবার ব্যবহার করেছি, তাহলে আবার শিমু ব্যবহার করব না, কারণ পরপর দুইবার নাউন ব্যবহার করা হয় না একটা সেন্টেন্সে। তাহলে এখানে শিমু মেয়ে, এই শিমুকে এখানে সি লিখেছি, তবে এখানে আমি একটা এস দিয়ে দেব। আর এস মানে কি? এস হলো শিমু, যেহেতু শিমুর শুরুতে কি আছে? এস আছে,
তাহলে এটি হলো 5 নম্বর স্থান, 5 নম্বর স্থান। এরপর আমরা আসি 6 নম্বর। যদি এখানে যদি আবার থার্ড পারসন থাকতো, ইউ সেকেন্ড পারসন, আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, আর ইউ থাকলে সেকেন্ড পারসন হলে তা পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। রিপোর্টিং বার পাস্ট টেন্স হলে, খেয়াল করো, সুন্দর খেয়াল কথা আছে এখানে, রিপোর্টিং বার পাস্ট টেন্স, তাহলে সেট কোন টেন্সে আছে? সেট পাস্ট টেন্সে আছে। তাইলে বলছে এইখানে 6টা টেন্সের পরিবর্তন হবে। 6টা টেন্সকে আমি একটু বলি। রিপোর্টিং বার সেট, সেট আছে পাস্ট টেন্সে, যেহেতু পাস্ট টেন্সে আছে এইখানে 6 ক্যাটাগরির টেন্সের পরিবর্তন হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে, যদি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে এখানে পাস্ট ইনডেফিনিট হবে। এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে। এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে এখানে পাস্ট পারফেক্ট হবে। এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে এখানে পাস্ট পারফেক্ট হবে। এখানে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্টই হবে। এখানে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই বসবে। কিন্তু যদি ফিউচার থাকে উইলের স্থলে উড হবে, উইলের স্থলে উড, আর কিছুই না। তাইলে আমরা বুঝে গেলাম, সে বসাইলাম, এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, বানাই দেবো পাস্ট ইনডেফিনিট। তাহলে হাউ সে ওয়াজ, প্রেজেন্ট ইনডেফিনিটে আর বসছে, তাহলে পাস্ট ইনডেফিনিটে কি হবে? ওয়াজ বসবে। শেষ সেন্টেন্সটা। এরপর আরো কিছু কথা আছে। কথা আছে হলো যে বলছি যদি এরকম হয় যে কোনো কাছে বোঝায় কোনো ওয়ার্ড, তাহলে এটা আবার ধরো এখানে বলা হলো আই এম ফাইন নাও, ধরো বলা হলো আই এম ফাইন নাও, ঠিক আছে, আমি 1 নম্বরের কাজ করলাম। তাহলে এবার 2 নম্বরে আমি লিখবো, 2 নম্বরে আমি লিখবো কিভাবে? শিমু, এবার মিতা বলছে শিমু শুনছে এই জায়গার মধ্যে। আর এবার নতুন করে আমি লিখবো শিমু হলো বক্তা, শিমু বক্তা। শিমু কারে বলেছে? মিতুকে। তাহলে এবার বলবো শিমু সেড টু মিতা, শিমু সেড টু মিতা। তাহলে শিমু কারে বলেছে? মিতুকে বলছে। কি বলেছে? এখানে বলেছে আই এম ফাইন নাও, আমি এখন ভালো আছি। একটু জিনিস খেয়াল করো, আমি এই শিমুর বক্তব্য দিয়া এই ন্যারেশনটা সাজাইছি, আর এই বক্তব্য দিয়া এই ন্যারেশনটা সাজাইছি। তাহলে এখানে কি লিখেছি? শিমু, শিমু মিতুকে বলেছে, তাই আমি লিখছি এই কথাটা আমার, এই কথাটা আমি লিখছি, আমি বর্ণনাকারী লিখেছি। আর এই কথাটা কার? এই কথাটা শিমুর কথাটা হুবহু তুলে ধরেছি। তাহলে এটা ডাইরেক্ট তুলে ধরেছি, কোনো পরিবর্তন করিনি। এই কারণে এটা ডাইরেক্ট ন্যারেশন। এবার এই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে পরিবর্তন করব আমি বর্ণনাকারী পরিবর্তন করব। তাহলে এইখানে শিমু বক্তা, রিপোর্টিং ভার্ব, আর এখানে টু প্রিপোজিশন, এলো শ্রোতা বা অবজেক্ট। তাহলে এইটার পরিবর্তন হবে না, শিমু যা আছে লিখে দিলাম। এখানে সেড টু মিতা, এটা কি? এটা আছে অ্যাডজেক্টিভ সেন্টেন্স, এটা অ্যাডজেক্টিভ, এটা ছিল ইন্টারগেটিভ। ইন্টারগেটিভে সেড টু উঠে দিয়ে আমরা কি লিখছি? ইন্টারগেটিভে সেড টু উঠে দিয়ে আস্কড লিখেছি। কিন্তু অ্যাডজেক্টিভে সেড টু উঠে দিয়ে হবে টোল্ড। কি হবে? টোল্ড। কারে বলেছে? শিমু টোল্ড মিতা। তোমরা একটু শোনো, অ্যাডজেক্টিভ সেন্টেন্সে সেড টু উঠে গিয়ে টোল্ড হবে, ইন্টারগেটিভে আবার আস্কড হবে। আর ইম্পারেটিভে ক্যাটাগরি আছে, এক এক ক্যাটাগরি, যদি আদেশ হয় অর্ডার, উপদেশ যদি হয় অ্যাডভাইসড, আর নিষেধ যদি হয় ফরবিড। তো ওইভাবে পরিবর্তন হবে, এক এক সেন্টেন্সে এক একভাবে পরিবর্তন। তবে আমি এরপরে যখন বিভিন্ন সেন্টেন্স অনুসারে করবো তখন অবশ্যই আমি তুলে ধরবো। এখানে একটু খেয়াল করে দেখো। তাহলে শিমু টোল্ড মিতা, অ্যাডজেক্টিভে কি হলো? অ্যাডজেক্টিভে এই সেড টু উঠে গিয়ে এটা টোল্ড হয়ে গেল মিতা। আর এটা কমা, এটা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়? দ্যাট হয়। তাহলে কি হলো? শিমু টোল্ড মিতা দ্যাট। আইটা কে? আই সবসময় বক্তা, আই সবসময় কে? বক্তা। এই যে দেখো লেখা আছে, আমি কি বলেছি? আই, মি, মাই, মাইন কারে বোঝায়? বক্তারে। তাহলে আই কোন ফর্মে আছে? সাবজেক্ট ফর্মে। তাহলে এখানে মিতুকে বোঝাইলো, তাই এটা হলো সে। সে দিয়া কারে বোঝানো হয়েছে? মিতুকে। কেন আমি এম লিখলাম? উদ্দেশ্য হলো এই সে দিয়া শিমুও মেয়ে, শিমুও মেয়ে, মিতুও মেয়ে, দুইজনই মেয়ে। তো এখন দুইজনের ক্ষেত্রে সে বসতে পারে, আমি সে বসাই দিয়ে এম দিয়ে দিলাম, তার মানে এই সে হলো
সরি, এই সি হলো শিমু, এই সি হলো শিমু, এই সি হলো শিমু। তাহলে এটা কারে বোঝাইছে? শিমুকে বোঝাইছে। তাহলে এনে বলছে আই এম ফাইন নাও, তাহলে শিমু শি ওয়াজ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা অ্যাজারটিভ, এটা অ্যাজারটিভ হওয়ার কারণে কি হইছে? দ্যাট। তাহলে আমরা একটু জানি যে এটা যদি অ্যাজারটিভ সেন্টেন্স হয়, অপটেটিভ হয়, এক্সক্লেমেটিভ হয়, তাহলে দ্যাট বসবে। যদি ইম্পারেটিভ হয় এবং লেট থাকে তাহলে দ্যাট বসবে। যেহেতু এটা অ্যাজারটিভ সেন্টেন্স আই এম ফাইন নাও, তাই এখানে দ্যাট বসলো। আইটা কারে বোঝাইছে? সাবজেক্ট শিমুকে বোঝাইছে, তাই সে হলো, এবং সে পাশে অ্যাজ লিখে দিলাম। তাহলে বলছে আই এম ফাইন নাও, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট বানামো পাস্ট ইনডেফিনিট। তাহলে শি ওয়াজ ফাইন, নাওটা কি হবে? নাও দেন। আমি রুল একটা লিখেছি, কাছে বোঝায়। দেখো রিপোর্টিং বা পার্সেন্টেজের পরিবর্তন হয়, কিন্তু কাছে বোঝালে দূরে বোঝাবে। তাহলে নাও দেয়া বোঝায় কাছে, নাও দেয়া বোঝায় কাছে, আর দেন দেয়া বোঝায় দূরে। তাহলে কাছে বোঝালে কি বোঝাবে? দূরে বোঝাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমরা এখানে একটু আলোচনা করি সুন্দর করে, যে ন্যারেশন মানে হলো বক্তব্য, কোনো বক্তার বক্তব্য। আর বক্তার বক্তব্য দুই ধরনের হয়, একটা হলো হুবহু বক্তব্য তুলে ধরলাম, এটা এক ধরনের। আরটা হলো লেখক বা বর্ণনাকারী তার নিজের মতো করে লিখলেন, এটা আরেক ধরনের। তাহলে হুবহু বক্তব্য লেখলে এটার বলে ডাইরেক্ট ন্যারেশন, আর বর্ণনাকারী যখন তার অর্থ ঠিক রেখে, অর্থ পরিবর্তন না করে নিজের মতো করে গুছিয়ে লেখেন, এটার বলা হয়ে থাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন পরিবর্তন করে, কিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। এক নম্বর কাজ হলো বক্তা হুবহু বসবে, দুই নম্বর কাজ হলো রিপোর্টিং ভার্ব বসবে। তবে এই রিপোর্টিং ভার্বটা টেন্স এবং সেন্টেন্স অনুসারে হবে। যেমন এখানে সেড টু, এটা অ্যাজারটিভ সেন্টেন্স, অ্যাজারটিভ সেন্টেন্স সেড টু হয়ে গেল টোল্ড, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেড টু হয়ে গেল আস্কড, এরকম পরিবর্তনটা হয়। তারপরে সেখানে 4 নম্বর যে জায়গাটা, এখানে কনজাংশন বসে সাধারণত অ্যাজারটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ সেন্টেন্সে, আর ইম্পারেটিভে যদি লেট থাকে তাহলে দ্যাট বসে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ওই ডব্লিউএস ওয়ার্ডটাই হবে কনজাংশন, কিন্তু যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার বসবে কনজাংশন হিসেবে। আর বাকি ক্ষেত্রে ইম্পারেটিভ যেটা হয় সেক্ষেত্রে টু বসে। এরপরে যদি কনজাংশন হয় এখানে টু এর পরে, টু হলে কিন্তু আর সাবজেক্ট ফর্ম হবে না। টু হলে এখানে যদি টু হয় ইম্পারেটিভে ডাইরেক্ট ভার্ব, আর যেহেতু এখানে দ্যাট বসে দ্যাটের পরে সাবজেক্ট আসবেই, এটা আমরা একটা জিনিস খেয়াল করবো। আর একটা হলো এখানে পার্সনের পরিবর্তন, আই, মে, মাই, মাইন থাকলে সাবজেক্ট অনুসারে অর্থাৎ বক্তা অনুসারে, আর যদি ইউ, ইউর, ইউরস হয় তাহলে এই শ্রোতা অনুসারে অবজেক্ট অনুসারে হবে। এরপর পরের ব্যাপারটা হলো এখানে টেন্সের পরিবর্তন হয় 6 টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্ট পারফেক্ট পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। এবার ফিউচার যদি হয় জাস্ট উইলের ফলে উড হবে। আর যদি কাছে বোঝায় এরকম কোনো ওয়ার্ড যদি থাকে ওইটাতে দূরে বোঝাবে। এই আমাদের এখানে পরিবর্তনটা। তো তোমরা একটা কাজ করবা, এই ন্যারেশনটা অত্যন্ত সুন্দরভাবে দেখবা। আমার এই শুরুর বক্তব্যটা, শুরুর যে পার্টটা যদি তোমরা সুন্দরভাবে দেখো, বাকি পার্টগুলো আমি শেষ করতে পারবো সুন্দরভাবে। তো তোমাদের সাথে আজকে আমার কথা এতটুকুই রাখলো রইলো যে তোমরা সুন্দরভাবে এই ভিডিওটা বারবার করে দেখার চেষ্টা করবা। ন্যারেশন যে শুরু থেকে বুঝতে পারে ভালো, তারপরে দেওয়া বুঝতে সহজ হয়। অর্থাৎ এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যারেশনের জন্য। তোমরা এটাকে বারবার দেখবা, পরে আমি একটানা করতে থাকবো এবং অনেক রোল বোঝাবো, নতুন রোল আরো অনেক আসবে। আমি এইটা বুঝাই যখন নতুন বোঝাবো তোমরা সবাই বুঝতে পারবা। তবে তোমাদের সাথে কথা হলো যে নতুন আমার ভিডিওটা দেখতেছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা এখনো ভিডিওটা পায়নি তাদের কাছে শেয়ার করে দিবা, ছড়াই দিবা। সবাই ঘরে বসে এখন পড়ুক। করোনার মুহূর্তে কি করবে? সবাই অসহায়, সবাই পড়ুক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।